মা, ও মা, এই দেখো ঈদের দিন আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে আমার 3 বন্ধু আমাকে ঠকিয়ে চলে গেল। দেখো আমাদের কত বড় ক্ষতি করে ফেললো। আমাকে মাত্র 3 টাকা উপহার দিয়ে গেছে, আর তার বদলে 3 জন মিলে 3 কেজি চালের বিরিয়ানি খেয়ে পালিয়েছে। এবার কি হবে মা? এখন আর কেঁদে কি হবে? তুই শুধু শুধু চালাকি করতে গেলি কেন ওদের সাথে? দিদি, তোর অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে। বেশি চালাকের গলায় দড়ি। লজ্জা থাকলে তুই আর কখনো কিপটেমি করবি না। তোর বন্ধুরা তোকে উচিত শাস্তি দিয়েছে। এই শুনে রিমা আরো বেশি করে কাঁদতে থাকে। আসলে আজ থেকে কয়েকদিন আগে রিমা যখন কলেজে যায় তখন, কিরে তোরা তো কেউ এখনো ঈদে আমাকে নিমন্ত্রণ করলি না, এবার আমাকে বাদ দিবি ভেবেছিস নাকি? আমাকে কিন্তু নেমন্তন্ন না করলেও আমি ঠিক তোদের 3 জনের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যাব। তুই চুপ কর, তুই যেমন কিপটে তেমনই চালাক। প্রত্যেক বছর ঈদে তুই আমাদের বাড়িতে গিয়ে বিরিয়ানি, পোলাও, সিমুই, পায়েস সবই খেয়ে আসিস, কিন্তু আজ পর্যন্ত কখনো আমরা তোর বাড়িতে নিমন্ত্রণ পেলাম না। তুই তো নিজের বাড়ির এক্স্যাক্ট অ্যাড্রেসও আমাদের বলতে চাস না। হ্যাঁ একদম, বাবলি ঠিকই বলেছে। তোর লজ্জা করে না? প্রত্যেক বছর ঈদে আমাদের বাড়িতে গিয়ে ভালো মন্দ গিলে আসিস। এবার আমরা 3 জন ঠিক করেছি তোর বাড়িতে ঈদের নিমন্ত্রণ খেতে যাব। একদম কিপটেমি করবি না বলে দিচ্ছি কিন্তু। বাবলি এবং চাঁদনির কথায় নেহাও সায় দেয়, যার ফলে রিমা পুরোপুরি ফেঁসে যায়। আসলে রিমা ভীষণই কিপটে প্রকৃতির মেয়ে ছিল। সে বন্ধুদের টাকা ঝেড়ে ঝেড়ে খাবার খেতে খুব পছন্দ করত, আর সুযোগ পেলেই যে কোনো উৎসবে অনুষ্ঠানে বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যেত। কোথাও ফ্রিতে খাবার পেলে রিমা আবার কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করত, কিন্তু সে নিজের বাড়িতে বন্ধুদের কখনোই নিমন্ত্রণ করতে চাইতো না। কিন্তু এবার ঈদের আগেই 3 বন্ধু জোর করে রিমার বাড়িতে ঈদের নিমন্ত্রণ খেতে যেতে চায়। আরে আমি কিপটেমি করতে যাব কেন? আমি মোটেও কিপটে নই। ঠিক আছে, এবার ঈদে তোরা আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবি। হয়েছে? হ্যাপি এবার? বাবা, তুই যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবি আমরা তো ভাবতেই পারিনি। যাক বাবা, তোর একটু বুদ্ধি হয়েছে মনে হয়। আমরা ঈদের দিন সকাল 10টার মধ্যেই তোর বাড়িতে পৌঁছে যাব। সারাদিন তোদের বাড়িতেই খাওয়া দাওয়া করব, আর সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব। বন্ধুদের কথা শুনে সামনাসামনি রিমা হাসি মুখে কথা বললেও সে মনে মনে খুবই দুশ্চিন্তায় পড়ে। বাড়িতে গিয়ে রিমা তার বাবা মাকেও জানায় যে তার বন্ধুরা ঈদে নিমন্ত্রণ খেতে আসবে। রিমার বাবা খুশি হলেও রিমার মা মোটেই খুশি হতে পারে না, কারণ রিমার মা নাফিসা বেগমও মেয়ের মতোই হারকিপ্টে ছিল। তাই রিমা এবং তার মা দুজনেই খুবই দুশ্চিন্তা করতে থাকে। দেখতে দেখতে এভাবে ঈদ চলে আসে। সকাল 10টা বাজতে না বাজতেই রিমার বন্ধুরা তাকে ফোন করতে শুরু করে দেয়। কিরে, তুই তো বাড়ির অ্যাড্রেস এখনো বললি না। আমরা 3 জন বেরিয়ে গেছি, অ্যাড্রেসটা বল। দাঁড়া দাঁড়া, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, ওকে? তোরা তাড়াতাড়ি চলে আয়, আমি ওয়েট করছি কিন্তু। এই বলে রিমা ফোন কেটে দেয়, কিন্তু সে ইচ্ছা করে বন্ধুদের ভুল অ্যাড্রেস পাঠায়। সেই অ্যাড্রেস দেখে বাবলি, চাঁদনি এবং নেহা ভুল বাসে উঠে পড়ে। মা জানো, আমি একটা দারুণ বুদ্ধি খাটিয়েছি। আমার বন্ধুদের আমি ভুলভাল অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি। ওরা আর আজকে কিছুতেই আমাদের বাড়িতে এসে পৌঁছাতে পারবে না। এই না হলে আমার মেয়ে, দারুণ বুদ্ধি খাটিয়েছিস। ওরা ফোন করলে আজকে আর ধরার দরকার নেই। হ্যাঁ মা, চলো এবার কোনো প্রতিবেশীর বাড়িতে গিয়ে বিনা নিমন্ত্রণে খেয়ে আসি। কিছু খাবারও চেয়ে আনবো। আমার বন্ধুরা যদি বাই চান্স বাড়িতে চলেও আসে, তাহলে প্রতিবেশীর বাড়ি থেকে নিয়ে আসা খাবারই ওদের খাইয়ে দেব। বাড়িতে দামি চাল দিয়ে রান্না করা বিরিয়ানি ওদের মোটেই খেতে দেব না। ঠিক বলেছিস, তোর বাবার জন্যই তো বিরিয়ানি রান্না করতে হলো। তোর বন্ধুদের পেট ভরে আবার খাওয়াতে বলেছে। তোর বাবা যে এত বোকা মানুষ, কি আর বলবো। ওই বিরিয়ানি আমরা ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে খাবো তাও ভালো, কিন্তু তোর বন্ধুদের বিরিয়ানি খাওয়াবো না। এই বলে তারা দুজনে প্রতিবেশীর বাড়িতে খেতে চলে যায়। কিন্তু যেহেতু তারা ভীষণই কিপটে, তাই প্রতিবেশীরা তাদের দেখে মোটেই খুশি হয় না। তবুও তারা রিমা এবং তার মাকে খাবার খাওয়ায়। কিন্তু খাওয়ার পর তারা কিছুটা খাবার প্রতিবেশীদের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসে। আমাদের প্রতিবেশীরাও না এখন খুব কিপটে হয়ে গেছে। দেখো মা, বাড়িতে নিয়ে আসার জন্য খাবার চেয়েছি, দেখো কেমন 1 বাটি সিমুই, 1 বাটি পায়েস আর মাত্র 4টে লুচি দিয়েছে। এই খাবারগুলো দিয়েই আজকে কিন্তু কাজ চালাতে হবে। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। ওদিকে বাবলি, চাঁদনি এবং নেহা কিছুতেই রিমার বাড়িতে পৌঁছাতে পারে না। আমার মনে হচ্ছে রিমা ইচ্ছা করে আমাদের ভুল অ্যাড্রেস দিয়েছে, যাতে ওর বাড়িতে আমরা নেমন্তন্ন খেতে যেতে না পারি। মেয়েটা কিন্তু সত্যিই শুধরাবে না কখনো।
যতই যাই হয়ে যাক, আজকে আমরা ওদের বাড়িতে নেমন্তন্ন খেয়েই যাব, না হলে ওর কখনো শিক্ষা হবে না। ও তো ফোনও ধরছে না। আচ্ছা বাবলি, রিমার বাবার নাম্বার আছে না তোর কাছে? রিমার বাবাকে ফোন করে সঠিক অ্যাড্রেসটা জেনে নেওয়া যাবে। কাকুকে ফোন কর, কাকু কিন্তু খুব ভালো। এই শুনে বাবলি তখনই রিমার বাবাকে ফোন করে। রিমার বাবা তখনই সঠিক অ্যাড্রেস বলে দিলে কিছুক্ষণের মধ্যেই 3 বান্ধবী রিমার বাড়িতে গিয়ে পৌঁছায়। কিন্তু হঠাৎই 3 বান্ধবীকে নিজের বাড়িতে দেখে রিমা খুবই ভয় পেয়ে যায়। কিরে, আমাদের দেখে ভয় পেয়ে গেলি নাকি? তুই তো ইচ্ছা করে ভুল অ্যাড্রেস দিয়েছিলি যাতে আমরা তোর বাড়িতে আসতে না পারি, কিন্তু আমরা তবুও তোর বাড়িতে চলে এলাম। না না, আমি ভুল অ্যাড্রেস দেবো কেন? কই দেখি তো ফোনটা একবার। এ বাবা, টাইপিং মিস্টেক হয়েছে জানিস। আমি তো তখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। আমার মাও বারবার বলছে যে তোরা আসছিস না কেন। আয় আয়, তোরা বস। রিমার কথা শুনে 3 বন্ধু খুব ভালো মতোই বুঝতে পারে যে রিমা একেবারে ডাহা মিথ্যা কথা বলছে, কিন্তু তবুও তারা কিছু বলে না। এমনকি তারা লক্ষ্য করে রিমা এবং তার মা ঈদের দিনে নতুন পোশাক আশাক পরে না, তারা বাড়ির পুরানো রংচটা জামা পরে থাকে। দেখতে দেখতে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। রিমা তার বন্ধুদের সঙ্গে আবোল তাবোল বকে বকে সময় কাটাতে থাকে, কিন্তু তখনও পর্যন্ত বন্ধুদের কিছু খাবার খেতে দেয় না। কিরে, তুই আজকে এত বকছিস কেন বলতো? আমাদের তো খিদে পেয়ে গেল, খেতে দে এবার। ও, খিদে পেয়েছে বলবি তো? দাঁড়া, আমি এখনই আনছি, তোরা একটু বস। এই বলে রিমা প্রতিবেশীদের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসা খাবারগুলো বন্ধুদের জন্য নিয়ে আসে, কিন্তু সেই অল্প পরিমাণ খাবার দেখে 3 বন্ধু খুবই অবাক হয়। কিরে, আমরা তো 3 জন আছি, 3 জনের জন্য এত কম খাবার এনেছিস কেন? আরে কম কোথায়, এখানে অনেক খাবার আছে, আমাদের 4 জনেরই হয়ে যাবে। আমিও তো তোদের জন্য না খেয়ে বসে আছি। দেখ, এখানে 4টে লুচি আছে, 4 জনের 4টে। আমার মা কত বড় বড় লুচি বানিয়েছে দেখ, একটা খেলেই তো পেট ভরে যাবে। সিমুই দিয়ে পায়েস দিয়ে লুচি খা, দারুণ লাগবে। এই লুচি দেখে তোর বড় মনে হচ্ছে? আমাদের বাড়িতে এর চেয়ে অনেক বড় বড় লুচি হয়। তুই তো আমাদের বাড়িতে অনেকবার নিমন্ত্রণ খেয়েছিস, তাই তুই ভালো জানবি। তাছাড়া আমি তো একাই 5-6টা লুচি খেয়ে নিই। রিমা, তুই তো লাস্ট ইয়ার ঈদে আমাদের বাড়িতে গিয়ে একাই 12টা লুচি খেয়েছিলি, আর আমাদের একটা করে লুচি দিতে তোর লজ্জা করছে না? না মানে, আমি তোদের আসলে বলতে চাইছিলাম না, তবুও বলছি। আসলে আমার মায়ের শরীরটা না খুব খারাপ। আমি তো ভেবেছিলাম তোদের বাড়িতে আসতে বারণই করে দেব, কিন্তু তারপর তোরা বলবি আমি কিপটেমি করছি, সেই জন্য আমি কিছু জানালাম না। আমার মা খুব অসুস্থ, তবুও আমার মা কষ্ট করে এই 4টে লুচি বানিয়েছে। এখন আমি মাকে কি করে বলি বলতো যে তোদের আরো লুচি লাগবে? এভাবে রিমা মিথ্যা কথা বলতে থাকে, কিন্তু তার বন্ধুরা সেটা খুব ভালো মতোই ধরতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, আর লুচি করতে হবে না, তুই বরং এবার বিরিয়ানি নিয়ে আয়। আমাদের ভীষণ খিদে পেয়ে যাচ্ছে, একটা লুচি খেয়ে তোর পেট ভরলেও আমাদের কিন্তু পেট ভরেনি। বিরিয়ানি? বিরিয়ানি কোথায় পাবো? বললাম না মায়ের শরীর খারাপ, মা কিছু রান্না করতেই পারেনি, শুধু তোরা আসবি বলে কষ্ট করে এগুলো রান্না করেছিল। যা, তাহলে আমাদের কি খাওয়াবি তুই? ঈদে নিমন্ত্রণ করেছিস, পেট ভরে কিছু তো খাওয়াতে হবে। তুই বলছিস বিরিয়ানি রান্না হয়নি, কিন্তু আমরা যেই থেকে তোদের বাড়িতে এসেছি সেই থেকেই তো বিরিয়ানির সুগন্ধ পাচ্ছি। আমরা ভাবলাম তোর বাড়িতে হয়তো বিরিয়ানি রান্না হয়েছে। আরে না রে, আমাদের এখানে আশেপাশে সবার বাড়িতেই ঈদে বিরিয়ানি রান্না হয়, তাই তোরা এত বিরিয়ানির গন্ধ পাচ্ছিস। আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়নি। তবে তোরা কিছুক্ষণ গল্প কর, এই তো খেলি, একটু হজম হোক। আমার ভাই বাড়িতে এলে আমি বরং তোদের জন্য রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনিয়ে খাওয়াবো। আজকে আমি তোদের সবাইকে দামি হাজি বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? এই শুনে 3 বন্ধু খুবই খুশি হয়, কিন্তু রিমার মাথায় তখনও অন্য কিছুই চলতে থাকে। রিমা গল্প করে করে আরো 2 ঘন্টা কাটিয়ে দেয়। এমন সময় রিমা হঠাৎই বাইরে থেকে তার ভাইয়ের গলার আওয়াজ শুনতে পায়। আমার ভাই মনে হচ্ছে চলে এসেছে, দাঁড়া, তোরা একটু বস, আমি আমার ভাইকে বিরিয়ানি আনতে বলি। এই বলে রিমা ঘরের বাইরে বেরিয়ে আসে। সে ডাইনিং রুমে গিয়ে দেখে তার ভাই সেখানে বসে বসে মজা করে বিরিয়ানি খাচ্ছে। তুই এখানে বসে বিরিয়ানি খাচ্ছিস কেন? আর এতটা বিরিয়ানি নিয়েছিস কেন? আচ্ছা ঠিক আছে, তুই নিজের ঘরে গিয়ে বসে বসে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খা। আমার বন্ধুরা দেখলে কিন্তু সব বিরিয়ানি শেষ হয়ে যাবে। আমি ওদেরকে বলেছি বাড়িতে বিরিয়ানি রান্না হয়নি। আর শোন, তুই নিজের ঘরে বসে বিরিয়ানি খেয়ে আমার ঘরে একবার যাবি, গিয়ে আমার বন্ধুদের সামনে বলবি, দিদি আমি হাজি বিরিয়ানি আনতে গিয়েছিলাম, কিন্তু ঈদে লোকজনের অনেক চাপ, তাই বিরিয়ানি শেষ হয়ে গেছে, আর কোনো দোকানেই বিরিয়ানি পাওয়া যাচ্ছে না। এমন করে বলবি, বুঝেছিস?
রিনার মুখে এমন কথা শুনে চিন্টুর খুবই রাগ হয়, তাই সে কিছুতেই দিদির কথায় রাজি হতে চায় না। ঠিক এমন সময় চাঁদনি বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বেরোলে রিমা এবং তার ভাইয়ের সব কথাই শুনতে পায়, যার ফলে চাঁদনি খুবই রেগে যায় আর সে তখনই বাবলি ও নেহাকে ব্যাপারটা জানিয়ে দেয়। এমন সময় তিন বন্ধু একটা বুদ্ধি এঁটে ফেলে। কিছুক্ষণ পর রিমা যেই ঘরের দিকে আসতে শুরু করে তখন তাকে দেখতে পেয়ে তিন বন্ধু জোরে জোরে কথা বলতে শুরু করে দেয়। কি রে, আমরা তো ভেবেছিলাম এই টাকার খামটা রিমাকে উপহার দেব, এতে 3000 টাকা আছে, কিন্তু রিমা তো ভীষণ কিপটেমি করছে, একটা করে লুচি খাইয়ে বসিয়ে রেখেছে, এখনো বিরিয়ানি আনছে না। ছাড়, ওকে আর টাকা পয়সা দিয়ে লাভ নেই, আমরা বরং বাইরে গিয়ে এই টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেব। দরজার বাইরে থেকে এমন কথা শুনে রিমা খুবই খুশি হয়। কি 3000 টাকা? ও মা গো, 3000 টাকা! এখনই আমি ওদেরকে বিরিয়ানি খাওয়াবো। আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করতে তো 1000 টাকাও খরচ হয়নি, কিন্তু ওই বিরিয়ানি খাইয়ে আমি 3000 টাকা পেয়ে যাব। এই বলে রিমা রান্নাঘর থেকে বিরিয়ানির হাঁড়ি নিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। এই দেখ, আমার মা এতক্ষণে তোদের জন্য বিরিয়ানিও রান্না করে ফেলেছে। দেখ, আমি হাঁড়ি সমেত নিয়ে চলে এসেছি, তোরা পেট ভরে যত ইচ্ছা বিরিয়ানি খেতে পারিস। এই শুনে তিন বন্ধু খুবই খুশি হয়। তারা তিনজনে পেট ভরে বিরিয়ানি খেয়ে নেয়। খাওয়া দাওয়া হয়ে গেলে তিন বন্ধু সেই টাকার খাম রিমার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়া মাত্রই রিমা সেই খাম খুলে দেখে সেখানে 3000 টাকা নয়, বরং 3টে 1 টাকার কয়েন আছে, যা দেখে রিমা ডাক ছেড়ে কাঁদতে শুরু করে। এ কি সর্বনাশ করলাম আমি! 3000 টাকার লোভে পড়ে ওদের এক হাঁড়ি বিরিয়ানি খাইয়ে দিলাম, এত বড় ক্ষতি হয়ে গেল আমাদের। এ আমি কি করে বসলাম? ওরা আমাকে মাত্র 3 টাকা দিয়ে বিরিয়ানি খেয়ে চলে গেল। খামের পেছনে আবার কি লিখেছে? কিপ্টে বন্ধুর জন্য উপযুক্ত উপহার। এভাবে রিমা সেই খাম হাতে নিয়ে খুবই কাঁদতে থাকে। অন্যদিকে কিপ্টে বন্ধুকে শায়েস্তা করতে পেরে চাঁদনি, বাবলি এবং নেহা তিনজনেই খুবই খুশি হয়। তাই তারা খুবই হাসাহাসি করতে করতে বাড়িতে ফিরে যায়। পূর্ণা তার দুই ছেলে মেয়ে লিপি ও বল্টুর সঙ্গে বাস করে। পূর্ণার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। পূর্ণা তার দুই ছেলে মেয়েকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় পড়েছিল। তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। ছেলে মেয়েকে মানুষ করার জন্য সে রাজমিস্ত্রির কাজ করা শুরু করেছিল। সে একজন পুরুষ মানুষের সমপরিমাণ কাজ করত। সে মাথায় করে ভারী ভারী ইট বালির বস্তাও বহন করত। এত পরিশ্রম করার পরও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ এবং সংসার খরচ চালাতে গিয়ে সে নাজেহাল হয়ে পড়ত। একদিন হঠাৎ প্রবল বজ্র বিদ্যুৎ সহ ঝড়ঝঞ্ঝা ও বৃষ্টির মধ্যে দিয়ে গ্রীষ্মকালের অবসান ঘটে। পরের দিন সকালবেলা পূর্ণা রীতিমতো তার ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেয়। মা, বাইরে তো এখনো বৃষ্টি হচ্ছে, আমরা স্কুলে কি করে যাব? ভিজে যাব তো, আর আজকে তো আমাদের পরীক্ষা আছে। হ্যাঁ, স্কুলে তো যেতেই হবে, পরীক্ষা আছে তো। পরীক্ষা না থাকলে তো স্কুলেই যেতাম না আজকে। মা, তুমি শুনতে পাচ্ছ না নাকি? ছাতা দাও আমাদের, না হলে ভিজে যাব। হ্যাঁ রে মা, দাঁড়া, আমি আনছি। আসলে ছাতা কোথায় রেখেছি মনে পড়ছে না। পূর্ণা অনেক খোঁজাখুঁজির পর একটা পুরানো ছেঁড়া ফাটা ছাতা খুঁজে পায়। এই নে ছাতা, সাবধানে যাস কেমন, আর রাস্তা দেখে পার হবি। এ বাবা, এ কি ছাতা দিয়েছো মা? ইস, ছাতাটা কতদিনের পুরানো আর ছিঁড়ে গেছে। এই ছাতা মাথায় দিয়ে কি লাভ হবে বলো তো? আমরা তো সেই ভিজেই যাব। আমরা এই ছাতা নিয়ে যাব না স্কুলে, সবাই এমনিতেই আমাদের গরিব গরিব বলে রাগাই, আর এই ছাতা নিয়ে গেলে আমার বন্ধুরা আমাদের ওপর খুব হাসবে। তুমি একটা নতুন ছাতাও কিনতে পারো না? বর্ষাকাল পড়ার আগেই তো তোমার কিনে রাখার দরকার ছিল। রাগ করছিস কেন তোরা? দাঁড়া, আমি এখনই এই ছাতাটা ঠিক করে দিচ্ছি। পূর্ণা সুই সুতা দিয়ে ছাতাটা কোনো রকমে জোড়া তাপ্পি লাগিয়ে মেরামত করে দেয়। কোনো উপায় না পেয়ে লিপি ও বল্টু মুখ বিকৃত করে সেই ছাতা নিয়ে স্কুলে চলে যায়। না সত্যিই তো, এদের জন্য একটা নতুন ছাতার দরকার। আজকে আমি কাজ করে টাকা পাবো, বাড়ি আসার সময় একটা ছাতা কিনে নিয়ে আসবো। পূর্ণা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তার কর্মস্থানে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে বিল্ডিং তৈরির কাজ বন্ধ আছে, কেউই কাজ করছে না। মালিক, আজকে কেউ কাজে আসেনি? আজকে কাজ বন্ধ নাকি?
আজ কাজ বন্ধ থাকবে, দেখছো না বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কাজ বন্ধ। অল্প কিছু লেবার মিস্ত্রিদের নিয়ে বিল্ডিং এর ভিতরের কাজ চলবে শুধুমাত্র। তোমার জন্য এখন কোনো কাজ নেই, বর্ষাকালের পরে এসো। মালিক এমন করবেন না দয়া করে, আমাকে অন্য যে কোনো একটা কাজ দিন, না হলে আমাদের সংসার চলবে কিভাবে? আরে আমি এখন কাজ তৈরি করব নাকি? বর্ষায় কাজ নেই কোনো, বুঝতে পারছো না? বর্ষার পরে এসো, এখানে রঙের কাজ হবে, তখন লোক লাগবে। যাও এখান থেকে এবার। কাজ হারানোর ফলে পূর্ণার মন খুব খারাপ হয়ে যায়। সে বৃষ্টির মধ্যে আরো অনেক জায়গায় কাজ খুঁজতে শুরু করে, কিন্তু বৃষ্টির কারণে সে কোনো কাজই পায় না। তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। আমি আমার কাজটাও হারিয়ে ফেললাম, এবার যে কি হবে বুঝতে পারছি না কিছু। যে কদিন কাজ পাচ্ছি না, জমানো টাকাগুলো খুব বুঝে সুঝে খরচ করতে হবে। পূর্ণা তার আলমারি থেকে জমানো টাকা বের করে। বৃষ্টির জন্য বাজারঘাট যদি বন্ধ থাকে এই আশঙ্কা প্রকাশ করে পূর্ণা মুদিখানার দোকান থেকে প্রয়োজনীয় আনাজ কিনে নেয়, আর তার ছেলে মেয়েদের জন্য সে একটা কম দামি ছাতা কিনে নিয়ে আসে। লিপি ও বল্টুর আজকে লাস্ট পরীক্ষা ছিল। তারা দুজনে মজা করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসে। এ কি, তোরা ভিজে ভিজে বাড়ি এলি কেন? শরীর খারাপ করবে তো, তখন তো আরেক বিপদে পড়বো আমি। মা, তুমি তো সবসময় আমাদের নিয়ে বিপদেই পড়ো। কি হয়েছে, ভিজেছি তো। আর তাছাড়া ভিজের তো কারণও আছে, আমরা ইচ্ছে করে ভিজিনি। তোমার ওই ভাঙা পুরনো ছাতা দেখে আমার বন্ধুরা খুব হাসাহাসি করছিল, তাই জন্য ওই ছাতাটা আমরা ফেলে দিয়েছি আর ভিজে ভিজে বাড়ি এসেছি। হ্যাঁ, পুরানো ছাতা না ফেলা পর্যন্ত তো তুমি কিনেও দেবে না, সেটা আমরা জানি ভালো করেই। না রে বাবা, এমন বলিস না। তোদের মা তোদেরকে কখনোই কষ্টে দেখতে পারবে না। এই দেখ, আমি তোদের জন্য নতুন ছাতা কিনে এনেছি, দেখ। ইস, এই কম দামি একটা ছাতা কিনে তুমি কি মহান কাজ করে ফেলেছো, তাও আবার দুজনের জন্য একটাই ছাতা। আমরা যে স্কুলে পড়ি সেখানে সবাই দামি দামি রেনকোট পরে স্কুলে আসে, তুমি আমাদের জন্য রেনকোট কিনে দাও। রেনকোটের তো অনেক দাম রে মা, আর আজকে আমি আমার কাজটাও হারিয়ে ফেলেছি। তোরা তো জানিস আমার অবস্থা, একটু আমাকে বোঝ। আমি কাজ পেলে তোদের জন্য রেনকোট কিনে দেব, ততদিন এই ছাতাটা নিয়ে চালা না। ছাড় দিদি, মায়ের নাকি কান্না কোনোদিনও বন্ধ হবে না। আমরা এই গরিব ঘরে জন্ম নিয়েই ভুল করেছি। রেনকোটের আশা করে ভুল করিস না, একটা ভালো ছাতা জুটছে না, আর রেনকোট মা শুধু আশাই দিতে জানে আমাদের। পূর্ণা তার ছেলে মেয়েদের মুখে এরকম কথা শুনে খুব কষ্ট পায়। সে তার চোখের জল লুকানোর জন্য রান্নাঘরে চলে যায়। চোখের জল ফেলতে ফেলতে সে রান্না করতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমার ছেলে মেয়েদের বোঝার একটু ক্ষমতা দাও। এরা আমার কষ্ট কেন বোঝে না? কি হলো মা, আজকে তারিখে খাবার পাবো নাকি সেটাও পাবো না? দাঁড়া মা, এখনই আনছি। বাড়ি ছিলাম না তো, বৃষ্টিতে কাঠকুটো সব ভিজে গেছে, তাই রান্না করতে এত দেরি হলো। তোরা হাত ধুয়ে বস, আমি খাবার আনছি। বৃষ্টি আরো জোরে জোরে পড়তে শুরু করে। পরপর দুদিন ধরে প্রবল বৃষ্টি হতেই থাকে। পূর্ণা কাজের সন্ধান করতে কোথাও যেতেও পারে না। লিপি ও বল্টু স্কুল থেকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছিল। বৃষ্টি বন্ধ হওয়ার নাম করছে না। ঘরে যতটা চাল ডাল আছে, আনাজ আছে, কয়েকদিনই চলবে। চাল ডাল শেষ হয়ে গেলে আমি আর এক বিপদে পড়ব। হাতে একটাও টাকা নেই। এক কাজ করি, ওদের দুজনের মতোই রান্না করি। আমি 2-1 দিন না খেয়ে থাকি, তাহলে আরো কিছুদিন আনাজগুলো চলে যাবে। পূর্ণা এই ভেবে নিজে না খেয়ে তার ছেলে মেয়েদের জন্য পরিমাণ মতো রান্না করে তাদের খাইয়ে দেয়। খাবার খেয়ে লিপি ও বল্টু ঘুমিয়ে পড়ে। পূর্ণার নিচে মাদুর পেতে ঘুমাতে যাবে, তখন এসে দেখে যে তাদের বাড়ির চাল থেকে বৃষ্টির জল টপকে টপকে পড়তে শুরু করেছে। এ কি, জল পড়ছে তো, এবার কি হবে? এদের গায়ে জল পড়লে যে এরা ভিজে যাবে। হে উপরওয়ালা, রক্ষা করো তুমি। পূর্ণা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে কয়েকটা পাত্র নিয়ে এসে ঘরে যেখানে যেখানে জল পড়ছিল সেখানে পাত্রগুলো রেখে দেয়। কিন্তু সে দেখে যে লিপি ও বল্টু যেখানে শুয়েছিল, অর্থাৎ খাটের উপরেও একটা জায়গা থেকে জল পড়ছে। পূর্ণা একটা পাত্র হাতে করে নিয়ে দাঁড়িয়ে পড়ে। রাত্রিবেলা এদের ঘুম ভেঙে গেলে এরা আবার আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে। যে করেই হোক, রাতটুকু কেটে যাক। লিপি ও বল্টু কিছুই জানতে পারে না। তারা সারা রাত বেশ ভালোভাবেই ঘুমায়, আর পূর্ণা সারা রাত ধরে বৃষ্টির জল থেকে তার ছেলে মেয়েদের রক্ষা করে। 2-1 দিন পর বৃষ্টি থামলে পূর্ণা এবার আর দিনমজুরের কাজ নয়,
একটা বড়লোক বাড়িতে ধোয়া মোছার কাজ করা শুরু করেছিল, যাতে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালেই সে কাজটি হারিয়ে না ফেলে। এভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। লিপি ও বল্টু স্কুল শেষ করে এখন কলেজে ভর্তি হয়েছিল। একদিন লিপি ও বল্টু কলেজে ছিল, তখন হঠাৎ করে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। ছেলে মেয়েগুলো এখনো বাড়ি এলো না, কোনো বিপদ আপদ হলো নাকি? যাই গিয়ে দেখে আসি। পূর্ণা তাদের কলেজের গেটের কাছে এসে রোহিত নামের একটি ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি বল্টু আর লিপিকে চেনো? ওরা কলেজে আছে নাকি চলে গেছে তুমি জানো? ওরা তো এখনো ভেতরেই আছে, ওরা আমার ক্লাসেই পড়ে, আমি ওদের বন্ধু হই। কিন্তু আপনি কে? আমি ওদের মা, একটু ডেকে দাও না গো বাবা। আচ্ছা আপনি আসুন, আমি বলছি ওদের। রোহিত ভেতরে গিয়ে বল্টুকে বলে, এই বল্টু, একজন মহিলা ছেঁড়া ফাটা শাড়ি পরে এসেছে, বলছে তোর মা হয় নাকি? ওই যে এখানেই আসছে দেখ। কই না তো, কি যে বলিস না, এটা আমাদের মা নয় রে। একে দেখে তো রাস্তার কোনো ভিখারি মনে হচ্ছে, আমাদের দেখে মনে হয় আমরা এই মহিলার ছেলে মেয়ে। চল দিদি, ছাতা আছে না, ছাতা বের কর, বাড়ি চল। বল্টু ও লিপি তার মাকে পাত্তা না দিয়েই বাড়ি চলে আসে। পূর্ণাও তাদের পেছন পেছন ভিজতে ভিজতে বাড়ি আসে। মা, কি দরকার ছিল তোমার? হ্যাঁ, এই রকম অবস্থায় আমাদের কলেজে যাবার? তোমার জন্য আজকে তো আমাদের প্রেস্টিজটাই নষ্ট হয়ে যেত। হ্যাঁ একদম, আমরা এমন ভাবে থাকি যে আমাদের গরিব বলে কেউ মনেই করে না, কিন্তু তোমাকে দেখলে যে কেউ বুঝে যাবে যে তুমি গরিব। তুমি কেন গিয়েছিলে বলো তো? আমার কিন্তু খুব রাগ হচ্ছে মা। ঝড় বৃষ্টি হচ্ছিল বলে আমার খুব চিন্তা হচ্ছিল রে, তাই আমি ছুটে গিয়েছিলাম। উফ মা, আমরা আর বাচ্চা নই, বুঝেছো, যে তোমার এসব নাটক সহ্য করব। আমরা তো ছাতা রেনকোট নিয়েই গিয়েছিলাম, বাড়ি তো ফিরেই আসতাম। তোমার যাওয়ার কোনো দরকার ছিল না ওখানে। আর কোনোদিনও তুমি আমাদের কলেজে যাবে না বলে দিলাম। ও আচ্ছা, আমার জন্য তোদের খুব অসুবিধা হচ্ছে তাই না? আজকে আমার এই অবস্থা কেন একবারও ভেবে দেখেছিস তোরা? নিজে না খেয়ে তোদের খাইয়ে বড় করেছি। শীত গরম ঝড় বৃষ্টি তুফানেও তোদের জন্য পরিশ্রম করে টাকা রোজগার করেছি। তোদের জন্য দামি জামা জুতো কিনতে গিয়ে আমার নতুন শাড়ি কেনার টাকা থাকে না, আর এখন আমার জন্য তোদের পূর্ণার কথা শুনেও এবং তাকে এভাবে কাঁদতে দেখেও তার ছেলে মেয়েদের কিছু যায় আসে না, তারা সেখান থেকে চলে যায়। কয়েকদিন কেটে যায়। একদিন, মা, আজকে আমাদের কলেজে ফেয়ারওয়েল আছে, আগেই বলে দিচ্ছি আসতে লেট হবে, কলেজে পৌঁছে যেও না যেন। এই বলে বল্টু ও লিপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিন সকাল থেকে বৃষ্টি না পড়ায় তারা ছাতা কিংবা রেনকোট কিছুই নিয়ে যায় না। বিকেলের দিকে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। রাত 8টা বেজে যায়। লিপি ও বল্টু বাড়ি ফিরে না আসায় তার মা তাদের জন্য ছাতা আর রেনকোট নিয়ে কলেজে যায়। পূর্ণা দেখে যে কলেজ বন্ধ হয়ে যাওয়ায় কিছু ছেলে মেয়ে বাইরে কলেজের ছাউনিতেই দাঁড়িয়ে আছে। লিপি, বল্টু, এই নে বাবা। লিপি, ছাতাটা নে। বল্টু, রেনকোটটা পরে নে বাবা। চল বাড়ি চল, আমাকে ক্ষমা করে দে, আমি এখানে না এসে থাকতে পারিনি। কাকিমা, আপনার ছাতা কোথায়? আমার ছাতা লাগবে না বাবা, আমার ছেলে মেয়েরা না ভিজলেই হলো। কিরা বল্টু, আজকের বলবি না এটা তোর মা নয়? এত মায়া মমতা একজন মায়ের মনে ছাড়া আর কারো মনে থাকতে পারে না। নিজের কথা চিন্তা না করে শুধুমাত্র তোদের কথাই ভাবছে। আর ওদিকে আমার মা, আমরা তো অনেক ধনী, অনেক টাকা আছে, কিন্তু আমার মা বাবার আমার কথা চিন্তা করার মতো সময় নেই। আর আমাকে দেখ, কেউ তো নিতে আসে তো দূরের কথা, ফোন করে খোঁজ খবরটাও নেয় না। এটা শুনে বল্টু ও লিপির মাথা লজ্জায় নিচু হয়ে যায়। তারা সবার সামনে হাত জোড় করে তাদের মায়ের কাছে ক্ষমা চায়। পূর্ণার চোখে জল চলে আসে। তারা সবাই মিলে একসঙ্গে বাড়ি ফিরে আসে। সেদিন থেকে লিপি আর বল্টু তাদের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা ছেড়ে দেয়। তাদের জীবনে তাদের মায়ের অবদান যে কতখানি সেটা তারা বুঝতে সক্ষম হয়েছিল।